নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আচ্ছা, বলুন তো, আপনাদের বাড়িতে যদি এমন একজন আত্মীয় এসে উপস্থিত হয় যাকে আপনারা আগে কখনো দেখেননি, তাহলে কীরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে? সবসময় একটা কৌতূহল এবং একটা সন্দেহ দানা বাঁধতে থাকে, তাই নয় কি? চলুন, আজ এই রকমই একটি গল্প শোনাবো। সত্যজিৎ রায় রচিত অতিথি। শুরু করছি আজকের গল্প, অতিথি। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদু চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরামকেদারার হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো ব্যাপার। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনের, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথা থেকে বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে আর তারা যে এই মামুদপুরে থাকে সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুচকে থেকে বললেন, সেতল মামা আছেন তো, তার কাছেই জেনেছেন হয়তো। সেতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শীতল মামাকেই। এ বাড়িতেও তো এসেছেন না শীতলবাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছে। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয়তো তোমার কাছে ছাড়া আর বা কার কাছে আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা বড় মামি সব পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, তুমি ছাড়া আর তারা আছে কি? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা! তখন আমার মামার বয়স কত? 15, আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়িতে আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিচ্ছু জানা নেই। খাবে আবার কি, আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে, সে তো আরও ঝক্কি। 5 রকম পদের কমে তো আর হবেও না। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না, দিব্যি আমাদের মতোই লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথাও ব্যবহার করেছে, এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেননি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন।
মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টু। সত্যি, যে মামাকে কেউ কোনোদিনও চোখে দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর একবার কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হওয়ার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই ৪৫ বছরের গোড়ার কয়েকটা বছরের পর আর তার কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরেই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেক দিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও তো নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10। বাংলাদেশের ছোট্ট মফস্বল শহরেই দাদুর ছোটবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই। তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদিরও বিয়ে হয়ে গেছে, সে থাকে রিসরায়। দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে আইআইটিতে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন হুজ্জুদের এক শেষ। ভাল লাগে না বাপু, বললেন মা। সাপ না ব্যাং বিচ্ছু কিচ্ছু জানা নেই। এখন সামলাও ঝক্কি। ঠিকানাও দিল না লোকটা, তাহলে না হয় কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত। এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেকদিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি। সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে? আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম? এই জন্য একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদ মতলবে দুষ্টু লোক আসে, আর সেটা যদি মন্টু একবার ধরে দিতে পারে, তাহলে দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরেন না। ধুতি পাঞ্জাবিও নয়, শার্ট প্যান্ট। মা বলেছিলেন বয়স 60-এর উপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওদের বই আছে কিন্তু। পারবো, তবে চলো। ভিতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল,
সে বোধহয় কাজে বেরিয়েছে। হ্যাঁ, এইভাবে এসে পড়লাম। খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধে হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবি করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি যদি অসুবিধে না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই। আমি সর্বভূক, যা দেবে তাই খুশি মনে খাবো, কথাটা বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞাসা করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও হো 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 হো, সাধু টাধু তো অনেক কালের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়ে ছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেঁচে পুচে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল সে জিজ্ঞাসা করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এ লোকটা এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন, ওহে অর্জুনের সারথি। মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো আমার কাছে, বললেন ভদ্রলোক। তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা? এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, একে বলে বনি। এটা ইরাকের ফিল। এছাড়া আরও 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টু আগে কখনো দেখেনি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্যে। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন, যারা এ কাজটা করে তাদের বলে নিউম্যাথমেটিক্স।
কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একটা নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলি নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা বাড়াবাড়ি, ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে মানে বিদায় নেবেন, আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো সব সময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলা আছে। আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর সদাশিব। সদাশিব কাজ না থাকলেই ঘুমোয়। তুমিও যে দুপুরে ঘুমোও না তা তো নয়। একটা কথা তোমায় বলি, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকলো না, চোখের চাহনি সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে মন্টু ঘরে ঢুকল। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ। উনি কি এসব জায়গায় গেছেন বলে তোমাকে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো, এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবঘুরেদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্যহারা ভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো বিয়ে করেননি? না। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর বোধহয় মনে নেই, ওর এক প্রপিতামহ আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তিই ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেন। মন্টু দেখল বাবা মার দিকে ফিরলেন। এটা তুমি জানতে? জানলেও এখন আর মনে নেই, বললেন মা। বিকেলে চা খাওয়ার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকে শুনেছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে নিয়ে। মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারে কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে বলল না। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেগ বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলেদের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে। মন্টু পরে মাকে বলেছিল, এমন গল্প
ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের। কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে, সেটা সে জানে, তবে গল্পের বই কিনা জানে না। 3 দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাত করলেন না, যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন, কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগও করলেন না। এ কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আসে টাসে না, মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকে দেখতেই এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়াচ্ছে এই ভালো। তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়ী জীব। সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু একটু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলাতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না। আর মামা যে ডাকবো, তারপর যদি বেরোয় মামা নন, তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলো তো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন। নীলকণ্ঠপুর বাস যায় না? বাবা বললেন, তা যায়, বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসবো। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব। ওর জন্য চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি, ওর সুটকেসটায় কি বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই। চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খামত্রিশেক নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধে নেই। মন্টু খাটের উপর উঠল খাতাটা নিয়ে। তারপর পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তে মা উপরে উঠে আসছেন। ও ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুইটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও। পরের জিনিস ঘাঁটতে নেই। নিজের বই পড়ো, গিয়ে যাও। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন, তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। বাবা মা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেল। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারুর গলগ্রহ হয়ে থেকে অভ্যাস নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। মা বললেন, গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই দুর্মূল্যের বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক। এবার মন্টু আর বাবা
দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছতে। বাড়ির গাড়িতে করে মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে, যিনি এসেছেন রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মা। একে এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি শীতল মামা, হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য সারতে এসেছি রে, একটা নয় দুটো, নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে বাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন। কি খেতে চান বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এ বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো। পুলিন তোদের বলেনি? সেটা আমি জানি। পুলিন? তোর ছোট মামা, যে লোকটা কাটিয়ে গেল এখানে 5-5টা দিন, তার নামটাও জানিস নে? এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে রে? কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর সব নিজের রোজগারে ঘোরা। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, জাহাজ ডুবি থেকে সাঁতরে উঠেছে মাদাগাস্কারের ডাঙায়। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে, বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি, সভ্য সব এক হয়ে যায়। কিন্তু এসব আমাদের বললেন না কেন? তোদের মতো ঘরকুনো কুপমুন্ডু কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলে ডাকতেও পারিসনি। হে আর এত কথা সে বলতে যাবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? হুম, পাখি উড়ে গেছে। বললে বালিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে, তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে ওর আসল পাগলামোর কথাটা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এই বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি 10,000 টাকা এখন দিচ্ছে। সে কিছুতেই শুনলে না। বললে টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও, সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজে লিখে দিয়ে দিলে, এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো ব্যাপার। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করবেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকমই নিত্য নতুন গল্প আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি। তাহলে এই পর্যন্তই। নমস্কার।